নমস্কার। বাংলা সাহিত্যের আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো মোহিত চট্টোপাধ্যায়ের লেখা সিংহাসনের ক্ষয়রোগ বলে একটি নাটক আছে, যে নাটকটা খুব জনপ্রিয় একটি নাটক। মোহিত চট্টোপাধ্যায়ের যে কয়েকটি নাটক রয়েছে, কয়েকটি বললেও ভুল হবে, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকের সংখ্যা যথেষ্ট। বাংলা নাটককে, বাংলা নাট্য সাহিত্যকে বলা যেতে পারে যে এই যে নাটক, সে কি পাঠ্য নাকি তার একটা মঞ্চ নির্ভরই যা কিছু গুণাগুণ? সাহিত্য হিসেবে তার কি কোনো গুণাগুণ আছে? এই ব্যাপারটা নিয়ে একটা তর্ক আজকের দিনে খুব তৈরি হয়, কারণ আজকে নাটক লেখা মানেই সেই নাটকটা মঞ্চের দিকে তাকিয়ে লেখা হয়। নাটকের পাঠক সেইভাবে আজকে খুব একটা পাওয়া যায় না। আজকে পাঠক মানে সে গল্পের পাঠক, উপন্যাসের পাঠক বা প্রবন্ধের পাঠক, কিন্তু নাটকের পাঠক শব্দটা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু পাঠককে দায়ী করলে হয় না, এর জন্য নাটককারের দায়িত্বটাও অনেকটা। নাটক এমনভাবে লিখতে হবে যেন সেই নাটক মানুষ শুধুমাত্র মঞ্চের দিকে তাকিয়ে সেই নাটকটা যেন না লেখা হয়, এবং মানুষ মানে পাঠক যেন সেই নাটকটাকে তার বিচারকর্তা হিসেবে দেখে সেই জায়গা থেকে, যে আমি পাঠক হিসেবে এই নাটকটাকে কীভাবে দেখব, এর মধ্যে কোন সাহিত্য রস আছে, জীবনটাকে কেমনভাবে দেখতে সাহায্য করছে এই নাটকটা। অর্থাৎ নাটক যেন শুধু প্রচার না হয়ে যায়। এই প্রচারধর্মিতা নাটককে তার সাহিত্য গুণ থেকে অনেকাংশে বিচ্যুত করে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে শেক্সপিয়ারের নাটক আমরা যতখানি পাঠ্যরূপে দেখি, ততখানি তার মঞ্চগত যে আবেদন সেই নিরিখে দেখি না। হ্যাঁ, শেক্সপিয়ারের নাটক মঞ্চে অভিনীত হতেই পারে, শেক্সপিয়ার নাটকগুলোও লিখছেন সেই সময় মঞ্চের দিকে তাকিয়ে, কিন্তু মনে রাখতে হবে আমরা শেক্সপিয়ারের নাটক কজন অভিনয় দেখেছি। আমরা কিন্তু শেক্সপিয়ারের নাটককে ট্র্যাজেডি নাটক হিসেবে, কমেডি নাটক হিসেবে, তার গুণাগুণ নিয়ে, চরিত্রকে নিয়ে, এইগুলোকে সাহিত্য হিসেবেই তাকে আমরা বারবার চর্চার মধ্যে আনি। আমরা মধুসূদনের নাটক, দীনবন্ধুর নাটক, সে নাটক কতখানি মঞ্চের নিরিখে লেখা, মঞ্চকে কতখানি সে বিনোদন দিতে পেরেছে, তার অপেক্ষা আমাদের কাছে অনেক বেশি পাঠ্য। কিন্তু ইদানিংকালে সেই ব্যাপারটা থেকে আমরা সরে এসেছি। যাই হোক, তো মূল কথাটা যেটা, যে বাংলা নাটকের জগতে এমন কয়েকজন নাটককারকে আমরা পেয়েছি যাঁদের লেখা, যাঁদের নাটক বলা যেতে পারে মঞ্চের দিকে তাকিয়ে লেখা বটে, কিন্তু পাঠ্যগুণ, সাহিত্যগুণ সেই নাটকের যথেষ্ট। মনোজ মিত্র যেমন তাদের মধ্যে একজন, তেমনি মোহিত চট্টোপাধ্যায়, সমসাময়িক মোহিত চট্টোপাধ্যায়ও সেরকম একজন নাটককার। মনে রাখতে হবে, মোহিত চট্টোপাধ্যায়ের নাটক লেখার আগে মোহিত চট্টোপাধ্যায় কিন্তু কবিতার লোক একজন, এবং এই কবিতার থেকে তার নাটকে আসা ফলে কবিতার যে একজন কবি জীবনটাকে দেখেন একটা অন্য দৃষ্টিকোণ থেকে, একজন ভাবুকের দৃষ্টিকোণ থেকে, তার দেখাটা অনেক বেশি মুক্ত হয়, অনেক বেশি উদার হয়, নিছক প্রচারধর্মিতা নয়। একজন কবি জীবনটাকে বারবার বোধের সঙ্গে দেখার চেষ্টা করেন, জীবনটাকে উপলব্ধি করবার চেষ্টা করেন, জীবনটাকে দেখবার দৃষ্টিকোণটাও যেমন তার একটা অভিনব হয়, তেমনি দেখাবার দৃষ্টিকোণটাও হয় অনেকটা কল্পনাকে আশ্রয় করে। সেখানে কল্পনা শক্তির, সৃজনশীলতার একটা বিরাট জায়গা থাকে, বুদ্ধিদীপ্তির ছাপ থাকে। একটা জীবনকে কবিতার মধ্যে ফুটিয়ে তোলা, সে তো শুধু কল্পনা নয়, সেখানে অনেকটা বুদ্ধিবৃত্তি, সৃজনশীলতার একটা বিরাট ভূমিকা থাকে। তো এই যে মোহিত চট্টোপাধ্যায়, যিনি একজন কবি, তিনি এলেন নাটকের জগতে, এটা কিন্তু বাংলা নাটকে একটা অন্য পাওনা হয়ে দাঁড়ালো। বাংলা যারা নাটকের পাঠক এবং দর্শকও বটে, তাদের কাছে মোহিত চট্টোপাধ্যায়ের নাটক একটা অন্য আমেজ নিয়ে এলো, এই অর্থেই যে একজন কবিতার লোক যখন নাটক লেখেন, নাটকে যেখানে বাস্তবতাকে দেখানো হয় একটু রূঢ় ভঙ্গিতে, একেবারে প্র্যাকটিক্যালি, একেবারে বলা যেতে পারে কংক্রিট বাস্তবতা যাকে আমরা বলতে পারি, হ্যাঁ, সেই কংক্রিট বাস্তবতা থেকে সরে এসে এই সমাজটাকে, এই বাস্তবতাটাকে, এই জীবনটাকে একটু অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটির আদলে যে ফুটিয়ে তোলা যায়। বাস্তবতা দুরকম হয়, একটা বলা হয় কংক্রিট রিয়েলিটি, আর একটা হয় অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি। অর্থাৎ একটা পাথুরে প্রমাণে বাস্তব, আর একটা হচ্ছে জীবন সম্পর্কিত কোনো সত্য। আবার পাথুরে প্রমাণের যে বাস্তবতা, তাকে দেখাবার দৃষ্টিকোণটাও হতে পারে অ্যাবস্ট্রাক্ট ভঙ্গিতে,
হুম, তাকে দেখানো যেতে পারে। কিছুটা কাল্পনিকতার ছোঁয়ায় তাকে দেখানো যেতে পারে। একজন কবি তো কল্পনাকে তার প্রধানতম হাতিয়ার বলে মনে করেন। তো মোহিত চট্টোপাধ্যায় যখন বাস্তবতার কথা বলেন, তার নাটকের একটু গুণের কথা আমরা বলি ২-৪ টে। মোহিত চট্টোপাধ্যায় যেহেতু একজন কবিতার লোক, তাই বাংলা নাটক থেকে তার যে বাংলা নাটকে তার যে অবদান, সেখানে প্রধানতম যে গুণগুলো আমরা তার নাটকের মধ্যে বিশেষত্বের জায়গাগুলো আমরা পাবো, তার মধ্যে যেমন রয়েছে আ আত্ম-অন্বেষণ। একজন কবি তিনি বাইরের সমাজের দিকেও যেমন তাকান, তেমনি ভেতরের দিকে তাকান। কারণ কবির কাছে তার ভেতরের জগৎটা, তার অনুভবের জগৎটা, নিজেকে অনুসন্ধানের জগৎটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোধের জগৎটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কবি তিনি যখন নাটক লিখছেন, নাটকে দরকার হয় বাইরের জগৎটা, সমাজটা। কবিতার ক্ষেত্রে হয়তো সেই সমাজটা থাকলেও সেখানে তিনি অনেকটা বেশি অন্তর্মুখী হতে পারেন। কিন্তু অন্তর্মুখীনতা নিয়ে নাটক লেখাটা একটু আপত্তিকর হয়, একটু বিরক্তিকর হয়, একটু দ্বন্দ্বের জায়গা তৈরি করে। কিন্তু মোহিত চট্টোপাধ্যায় এই দুটোকে চমৎকারভাবে মিলিয়ে দিলেন। তিনি তার নাটকের মধ্যে ওই বলা যেতে পারে এই সমাজ, এই বাস্তবতা এটাকেই সন্ধান করলেন, কিন্তু তাকে তিনি তুলে ধরলেন আত্ম-অনুসন্ধানের পথ ধরে। এটা কিন্তু মোহিত চট্টোপাধ্যায়ের নাটকের একটা বড় দিক। আত্ম-অনুসন্ধানের পথ ধরে মানে হচ্ছে তিনি তিনি এটাই ভাবলেন যে সমাজটাকে যদি বদলাতে হয়, তাহলে মানুষকে প্রথমে যেটা বদলাতে হবে সেটা হচ্ছে নিজেকে বদলাতে হবে। প্রতিবাদটা যদি করতে হয়, তাহলে বাইরের প্রতিবাদটা কতখানি করলাম সেটার থেকে আগে দরকার হয় একটা প্রস্তুতি, একটা সলতে পাকানো ভেতরে। এই যে আত্ম অনুসন্ধান, ভেতরের আগুনটাকে চিনতে পারা, এটা মোহিত চট্টোপাধ্যায়ের নাটকে একটা কবি মোহিত চট্টোপাধ্যায় হিসেবে তার নাটকের একটা বিশেষ আবেদন। এছাড়া তিনি যখন ওই যে বললাম তার নাটকের মধ্যে ওই জন্য বারবার উদ্বোধন, আত্মবিশ্লেষণ, ব্যক্তির অন্তরতম সত্তার উদ্বোধন, প্রতিবাদী সত্তাটাকে জাগানোর চেষ্টা, এটা কিন্তু তার নাটকের মধ্যে বারবার আমরা পাবো। আজ যেটা আমরা তার নাটকের মধ্যে পাবো, এই চারপাশের সমাজটাকে, এই চারপাশের সমাজটা মানে আমাদের রাজ্য, রাজনীতি, আমাদের সমাজ, সবটাকে তিনি কিন্তু তার নাটকের মধ্যে দেখিয়েছেন। মোহিত চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথম কথাই হচ্ছে তিনি একজন দায়বদ্ধ লেখক। মনে রাখতে হবে যে নাটককারের ভূমিকা কিন্তু দায়বদ্ধতার। মোহিত চট্টোপাধ্যায় একজন কবি, মোহিত চট্টোপাধ্যায় থেকে নাটকের জগতে এসেছেন। তিনি সাহিত্যগত দিক থেকে একটা নাটককে ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন, এটা সত্য। কিন্তু তার মানে কি তিনি নাটককার নন? তিনি তো প্রথমত এখানে তিনি নাটকই লিখছেন। আর নাটককারের একটা বড় শর্ত হচ্ছে তিনি দায়বদ্ধ হবেন মানুষের প্রতি, সমাজের প্রতি, জীবনের প্রতি। এই দায়বদ্ধতা জায়গাটাকে মোহিত চট্টোপাধ্যায় কখনো অস্বীকার করেননি। তিনি মনে প্রাণে কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ ছিল কি ছিল না আমরা সেই বিতর্কে যাব না। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির প্রতি তার ভেতর থেকে একটা বোধহয় ভালো লাগা ছিল। এটা তার বলা যেতে পারে তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি। তো সেটা আলাদা কথা। কিন্তু তিনি একজন তার ব্যক্তিগত তার দর্শনের জায়গাটা যদি আমরা বলি, নাটক তো লিখছি, আমি যখন একটা সৃষ্টি করি তার পেছনে থাকে একটা দর্শন। সেই দর্শনটা হচ্ছে মানুষের পক্ষে, সমাজ বদলের পক্ষে, একটা শোষণহীন, একটা অত্যাচার, বঞ্চনা, উপেক্ষা, অনাদর, লাঞ্ছনাময় যে একটা সমাজ ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থা যেখানে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, সেই সমাজটাকে পাল্টে দেওয়া, একটা শোষণমুক্ত, একটা অত্যাচারমুক্ত একটা আদর্শ সমাজ ভাবনা। সমাজ আর রাজনীতির সঙ্গে খুব একটা দূরত্ব নেই। সমাজের ওপরই দাঁড়িয়ে আছে রাজনীতি, এবং রাজনীতি আমাদের সমাজটাকে চালিত করছে। সমাজ আর রাজনীতি এখানে একে অন্যকে পরিপোষকের ভূমিকায় আছে। মোহিত চট্টোপাধ্যায় তার নাটকের মধ্যে যেটা বারবার করছেন সেটা হচ্ছে যে একটা সমাজ বদলের স্বপ্ন দেখছেন, একটা প্রতিবাদকে তিনি আনছেন। ওই যে বলছিলাম আমরা, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকে কিন্তু বারবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আত্ম অনুসন্ধান, আত্মবিশ্লেষণ, ভেতরের প্রতিবাদী সত্তাটাকে খুঁজে নেওয়া। যখন অত্যাচার, বঞ্চনা চারিদিক থেকে মানুষকে ঘিরে ধরেছে, তখন ভেতরের আগুনটাকে চিনে নিতে হবে, প্রতিবাদের ভাষাটাকে চিনে নিতে হবে। এটা মোহিত চট্টোপাধ্যায়ের নাটকে আমরা বেশি করে পাবো। এবং এই যে প্রতিবাদ, আমরা অনেকের নাটকেই প্রতিবাদ পাই, কিন্তু মোহিত চট্টোপাধ্যায় যেভাবে এই ভেতর থেকে প্রতিবাদী সত্তাটাকে সন্ধান করেছেন, সেখানে ডুব দিয়েছেন। তিনি আগে কাজটা করেছেন ভেতরের জগতে, বাইরে প্রতিবাদ পরে করব। আগে ভেতরে আমাকে তো চিনি, আমি তো চিনি নিজেকে। আমার অত্যাচারিত, বঞ্চিত অবস্থাটাকে যদি আমি ভেতর থেকে না উপলব্ধি করতে পারি, তাহলে আমি প্রতিবাদ করব কেমন করে?
প্রতিবাদের জন্য তো আগে অস্ত্র ধারণ নয়, আগে ভেতর থেকে প্রতিবাদী হতে হবে, তবে তো অস্ত্রটা বাইরে ধরবো। বাইরে আঘাত করাটা খুবই বাহ্য ব্যাপার, কিন্তু মূল এই আঘাতের করবার যে ইচ্ছেটা সেটা তৈরি হয় কিন্তু ভেতর থেকে। কবি মোহিত চট্টোপাধ্যায় ভেতরের মানুষটাকে বারবার সন্ধান করেন। এত কথা বললাম আমরা এই কারণেই যে মোহিত চট্টোপাধ্যায়কে একটু বুঝে নেবার চেষ্টা করলাম। এবার এই কথাগুলো বলার প্রেক্ষাপটে তার সিংহাসনের ক্ষয়রোগ নাটকটাকে হয়তো ব্যাখ্যা করা আমাদের পক্ষে অনেক সহজ হবে। আমরা আগেই বলেছি যে মোহিত চট্টোপাধ্যায় নাটকের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে তিনি আমরা যে জায়গাটার কথা বলছিলাম, একটা সাহিত্যের বাস্তবতাকে দুই দিক থেকে দেখা যায়, একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা পাথুরে প্রমাণে বাস্তব আর একটা হচ্ছে কিছুটা কাল্পনিক বাস্তবতা, কিছুটা সত্যময় একটা দর্শনের বাস্তবতা। এবার এই নাটকে সিংহাসনের ক্ষয়রোগ বলে যে নাটকটা, এখানে তিনি আসলে যেটাকে সন্ধান করেছেন সেটাকে কখনো অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি বলা যায় না, সেটা কংক্রিট রিয়েলিটি। সেটা হচ্ছে আমাদের রাজ্য রাজনীতি, আমাদের সরকার, আমাদের প্রশাসন, সে কেমন করে মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। দিনের পর দিন একটা শাসন ব্যবস্থাকে চালিয়ে যাচ্ছে, যে শাসন ব্যবস্থার ছত্রছায়ায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে মানুষকে বঞ্চিত করে একটা ক্ষমতার জাহির করে যাওয়া, নিজেদের আখের গোছানোর একটা রাজনীতি করে যাচ্ছে আমাদের প্রশাসন, আমাদের সিস্টেম, আমাদের রাজনীতি, আমাদের সরকার। সেটাকে তিনি এই নাটকের মধ্যে দেখাচ্ছেন। সেটা কখনোই আমাদের কাছে সেটা আমরা কোনো দল বা সংগঠন বা কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নই, কিন্তু একটা সংগঠন মানে একটা বলতে পারা যেতে পারে যে এই অত্যাচারিত বঞ্চিত অবস্থার বাইরের চেহারাটা তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে, কিন্তু সেই সামন্ততন্ত্র হোক, ধনতন্ত্র হোক, তার আগে দাস ব্যবস্থা হোক, আজকে সরকারি ব্যবস্থা হোক, ইংরেজ শাসন হোক, প্রতিটা শাসন ক্ষেত্রেই একটা শ্রেণী হয় শাসক আর একটা শ্রেণী হয় শাসিত। খুব সহজ কথা, এই শাসক আর শাসিত তাদের যে সম্পর্কটা, এটা কিন্তু স্বাধীনতা এই শব্দটা দিয়ে তার বদলটাকে খুব একটা চিহ্নিত করা যায় না। স্বাধীনতা আমাদের অনেক আশা নিয়ে স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তী স্বপ্নভঙ্গের কথা আমরা একের পর এক সমাজ বিশেষজ্ঞদের, সমাজতাত্ত্বিকদের কথায় বারবার পেয়েছি যে কী চেয়েছিলাম আর কি আমরা পাইনি। আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি যখন বলেন, সে তো শুধুমাত্র ব্যক্তি জীবনের কিছু প্রেম ভালোবাসার কথা নয়, এ তো সরকার, আমাদের প্রশাসন, আমাদের যাদেরকে আমরা ভরসা রেখেছিলাম, স্বাধীনতা যে যারা এনে দিয়েছিল এবং স্বাধীনতার পর যারা নতুন একটা সমাজের স্বপ্ন আমাদের দেখিয়েছিল, সেই নেতারা, তারাও তো আমাদেরকে সেই কাঙ্ক্ষিত স্বপ্নে, আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দেয়নি। স্বাধীনতার পর বেকারত্ব, কলকারখানা বন্ধ হওয়া, নানা ঘটনা আমাদেরকে বারবার সেই প্রশ্নে নিয়ে গেছে যে স্বাধীনতাকে ঘিরে যে আশা আমাদের ছিল, যে কথা তাঁরা দিয়েছিলেন, সেই কথা কেউ রাখেননি। তো এই যে কথাগুলো আমরা বলছি, এইগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মোহিত চট্টোপাধ্যায় এখানে আমাদের রাজ্য রাজনীতির একটা চিত্রকে তুলে ধরছেন, যেটা তিনি কোন সময়, তিনি নাটকটি লিখছেন 1967 দিকে। এখন সেই সময় কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, পরে কে এলো, আবার কে এলো, এই তর্কে আমরা যাব না। আমরা শুধু এইটুকু বলতে পারি যে আমরা একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারি যে প্রতিটা সিস্টেম, প্রতিটা সরকার, প্রতিটা ব্যবস্থাপনার মধ্যেই একটা গাফিলতি, একটা মানুষকে বঞ্চনার কথা আমরা পাই। সেটাকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে সিস্টেমটার কথা তিনি বলছেন, এটা কোনো বিশেষ সময়ের কথা না, এটা চিরকালের কথা। এ চিরকালীন একটা সত্যকে তুলে ধরছে, যেখানে আমরা দেখতে পাই মোহিত চট্টোপাধ্যায় দেখাচ্ছেন একেবারে এই নাটক পড়তে গিয়ে আমরা আজকের সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক দর্শন বোধ থেকে, আমাদের সমাজ অভিজ্ঞতা থেকে এই নাটকটাকে আমরা আমাদের সময়ের সঙ্গে খুব মিলিয়ে নিতে পারি। কিন্তু আবারও বলবো যে তাহলে এই নাটকের যে সমস্যাটা, সেটা সর্বকালের একটা সমস্যা, তার কোনো দেশ হয় না, কাল হয় না, সময় হয় না। কিন্তু সেই কথাগুলো যদি আমরা মেনে নিই তাহলে বলতে হয় যে এই নাটকটা যখনই একজন পাঠক পড়বেন বা একজন দর্শক দেখবেন, সব সময়ের জন্যই নাটকটার একটা সমকালীন একটা প্রাসঙ্গিকতা, সাম্প্রতিক প্রাসঙ্গিকতা তৈরি হয়। এবার
নাটকটার বিষয়টা তার মানে এই যে শাসক আর শাসিতের সম্পর্ক, শাসক যখন জনকল্যাণের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আখের গোছানোর নেশায় ডুবে থাকে, যখন শাসনযন্ত্রটাকে নিজের ইচ্ছা মতো কায়েম করবার চেষ্টা করতে থাকে, জনকল্যাণের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যেখানে শাসক তার অত্যাচার, তার ক্ষমতার দম্ভ নিয়ে নিজেকে প্রকাশ করতে চায় নখদন্ত বিস্তার করে, এই যে ব্যবস্থাপনাটা, এটাকে একটা কখনোই কাল্পনিক বাস্তবতা বলা যায় না, এটা একটা কংক্রিট রিয়েলিটি। কিন্তু এই কংক্রিট রিয়েলিটিটাকে একজন কবি হওয়ার দরুন মোহিত চট্টোপাধ্যায়ের সেই সত্তাটা তাকে বলল, এই সমস্যাটাকে এমনভাবে আমি দেখাবো যেটাকে কিন্তু মনে হবে না কংক্রিট, যেটাকে মনে হবে একটা অ্যাবস্ট্রাক্ট, একটা কাল্পনিক, যেন একটা রূপকথার গল্প। এই যে রূপকথার গল্পের আমেজে সত্যকে ধরা, বাস্তবতার নির্যাসটাকে ধরা, বাস্তবতাটাকে যদি বাস্তব রূপেই দেখায়, যেটা বাস্তব, যেটা চোখে দেখছি, প্রতিদিন উপলব্ধি করছি, তাকে যদি সেইভাবেই দেখানো হয়, তাহলে সেটা আমাদের কাছে যতখানি আবেদন তৈরি করে, সেটাকে একটা কাল্পনিক গল্প দিয়ে একটা অচেনা আবেদন তৈরি করে একটা অপরিচয়ের সূত্র ধরে তাকে নতুন করে চিনিয়ে দেওয়াটা একজন বলা যেতে পারে যথার্থ একজন শিল্পীর, একজন স্রষ্টার একটা বড় জায়গা সেখানে। পাশ্চাত্যে যারা রুশ আঙ্গিকবাদীরা ছিলেন তারা এই কথাই বলতেন, সাহিত্যের কাজ যদি শুধুই সংবাদটুকুকেই পরিবেশন করা হয়, তাহলে আর সংবাদপত্র পড়া বাদ দিয়ে সাহিত্য পড়ব কেন? একটা অপরিচয় সূত্র ধরে তাকে চিনিয়ে দেওয়া। আমাদের রূপকথার গল্পও তো কাল্পনিক গল্প বলে, কিন্তু সেখানেও তো বাস্তবতা আছে, সমাজের কথা আছে। রাজা রাজরার গল্পের মধ্য দিয়ে সেই সময়কার শ্রেণীদ্বন্দ্বের চেহারাটাকে দেখানো হয়েছে। ঠিক একইভাবে এই নাটকে আমরা দেখতে পাবো সিংহাসনের ক্ষয়রোগ বলে যে নাটকটি, সেখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে একটা কাল্পনিক রাজ্যের ছবিকে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু সরকার শব্দ দিয়ে কোনো আমাদের তোমাদের মতো যারা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এরকম কোনো সরকার ব্যবস্থাপনা নয়। এখানে একেবারেই একটা সেই রূপকথার গল্পের মতো একটা রাজ্যের ছবিকে দেখানো হয়েছে, যে রাজ্যের রাজা রানী বলে একটা ব্যাপার আছে। সেখানে দেখানো হয়েছে রাজা মারা গেছেন, রানী তার রাজ্যের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে চলে এসেছেন রাজ্যের যে দুর্গ, যেখানে সবাই আশ্রয় নিয়েছে, যেখান থেকে রাজ্যটাকে মানুষজনকে শায়েস্তা করা যায়, সেখানে আশ্রয় নিয়েছেন অনেকের মতো রানী নিজেও। এই দুর্গটাকেই এখানে নাটকের রঙ্গমঞ্চ হিসাবে আমরা বলতে পারি মূল প্রেক্ষাপটে রাখা হয়েছে, যেখানে তার চরিত্রদের কথোপকথন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে বহুকাল আগে আমাদের রাজা মারা গেছেন, এবং রাজাকে কারা মেরেছে? না, জনতা, উত্তেজিত জনতা মেরেছে। এই মুহূর্তে রানী রয়েছেন, রানীকে সিংহাসনে বসিয়ে রাজ্যটাকে চালনা করছেন কে? দুর্গ শাসক বলে একটি ক্যারেক্টার। এই দুর্গ শাসকের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলছেন কে? না, চলছেন বলা যেতে পারে একজন বিজ্ঞানীকে দেখানো হচ্ছেন, একজন বার্তা পরিবেশক, অর্থাৎ খবরের চ্যানেলের বা কাগজের একজন লোককে দেখানো হচ্ছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গ শাসক তার এই বিজ্ঞানী, বার্তা পরিবেশক, এই সমস্ত মানুষগুলোকে দিয়ে বা সৈন্যাধ্যক্ষকে নিয়ে তিনি একটি শাসন ব্যবস্থাকে চালনা করছেন, এবং সেখানে রানীকে সিংহাসনে আমরা দেখতে পাচ্ছি যে রানী সিংহাসনের এই মুহূর্তে শাসক রূপে রানীকে বসানো রয়েছে। এবার এই নাটকটার মধ্যে অনেকগুলো পরত আছে, অনেকগুলো ভাবনা স্তর পরম্পরা আছে। এই যে রানী সিংহাসনে, রাজা মারা গেছেন, রানীকে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু লক্ষ্য করবার বিষয়, রানী যে খুব ক্ষমতা সম্পন্ন তা কিন্তু নয়। রানীর কথা দুর্গশাসক অক্ষরে অক্ষরে পালন করছেন সত্য, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রানীকে বকলমে ব্যবহার করে আসলে রানী এখানে বলতে পারা যেতে পারে দাবার চালের একটা বলা যেতে পারে একটা গুটি মাত্র। রানী হচ্ছেন এখানে মোহিত চট্টোপাধ্যায় খুব চমৎকার কৌশলে দেখাচ্ছেন একটা শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ বা ভেতরের যে কাঠামোটা, সেখানে চক্রান্তের ছকটা, সেখানে সিস্টেমটা কিভাবে চালিত হয়, যেখানে দেখানো হচ্ছে যে রানী আসলে সে যন্ত্রবৎ, রানীর কোনো ভূমিকা নেই। রানীকে সিংহাসনে বসিয়ে রেখে আসলে রাজ্যটাকে চালনা করছে এই দুর্গ শাসকেরা। তাহলে রানীকে কেন বসানো? রানীকে বসানো আসলে রানী এখানে একটা জনগণের প্রতিনিধি হয়ে, জনগণের বলা যেতে পারে একজন শাসক হিসাবে তাকে জাস্ট শুধুমাত্র রাখা হয়েছে মাত্র।
কারণ সিংহাসনে যদি রাজার পরে দুর্গশাসক নিজে গিয়ে বসতেন তাহলে সেটা খুব দৃষ্টিকটু বলে মনে হতো, সেখানে ষড়যন্ত্রের কাঠামোটা জনগণের কাছে ফাঁস হয়ে যেত। তাই জনগণের মুখ রক্ষার্থে রানীকে সিংহাসনে নামমাত্র বসিয়ে রানীকে ব্যবহার করে ওই সিংহাসনটাকে কাজে লাগিয়ে শাসনটাকে আসলে চালাচ্ছে এই দুর্গশাসক এবং তার সঙ্গে থাকা ওই বার্তা পরিবেশক বা আমাদের যারা বিজ্ঞানীরা রয়েছেন। বিজ্ঞান, সংবাদপত্র কিভাবে আমাদের সরকারের মদতপুষ্ট হয়ে তারই অর্থ বলা যেতে পারে ভোগ করে তাদের প্রসাদে কেমন করে এরা জনগণের হয়ে না কথা বলে এরা সম্পূর্ণরূপে শাসকের হয়ে কথা বলে এবং শাসকের যা কিছু চক্রান্ত মানুষকে শোষণ করবার সেখানে কেমন করে এরাও মদত দেয়। যে বার্তা পরিবেশকের কাজ জনগণের মঙ্গলের কথা মানুষকে প্রচার করা, যে বিজ্ঞানের কাজ মানুষের কল্যাণে নিজেকে ব্যবহার করা, তারা কেমন করে শাসকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এগুলো আমরা বোধহয় ভাবলে আমরা আমাদের সময়কালকে খুব একটা আলাদা বলে মনে করতে পারি না। আমরা এর সঙ্গে একটা নিজের সময়ের যে উত্তাপ বা আঁচ সেটাকে এর মধ্যে পেতে পারি, যে একটা সরকার বা একটা শাসনযন্ত্র কেমন করে বহু মানুষের মদতপুষ্ট হয়ে চলে এবং সেই সরকারের মদতপুষ্ট হয়ে কেমন করে যাদের কাজ ছিল জনগণের হয়ে কাজ করা, তারা কেমন করে শাসকের হয়ে কাজ করে। অর্থাৎ শাসকের কাছে যারা অর্থনৈতিক দিক থেকে যারা বলা যেতে পারে তাদের থেকে সুযোগ সুবিধা পায়, তারা কেমন করে জনগণের প্রতি তাদের যে দায়িত্ব সেখান থেকে বিচ্যুত হয়ে তারা কেমন করে নিজেদেরকে বিকিয়ে দেয় এক অর্থে, সেই জায়গাটাকে চমৎকারভাবে দেখাচ্ছেন। এবং মহিত চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে দেখাচ্ছেন একটা শাসনযন্ত্রের একটা চমৎকার ষড়যন্ত্রের পরিকল্পনাটাকে, যেখানে দেখানো হচ্ছে যে আসলে এই শাসনযন্ত্রটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ মানুষের কল্যাণের জায়গা থেকে সরে মানুষকে শোষণ করে বঞ্চিত করে এরা একটা অন্যায়কারী শাসন ব্যবস্থাকে জাহির করতে চাইছে, যেখানে রাজ্যের যে ফুল বাগানটি রয়েছে যেটা জনগণের কাছে তাদের কাছে একটা আমোদের জায়গা, প্রমোদের জায়গা, একটা সৌন্দর্যের জায়গা রাজ্যের, সেই বাগানটিকে পর্যন্ত তারা নিলামে বিক্রি করে দিয়ে সেখানে কোনো বলা যেতে পারে কোনো অ্যাপার্টমেন্ট কোনো কিছু একটা প্রতিষ্ঠিত করবে বলে, এবং সেই বিক্রি করবার কথা মানুষকে জানাচ্ছে এইভাবে যে সেটা বিক্রি করে তার অর্থে জনগণের কল্যাণ করা হবে, কিন্তু সেগুলো আসলে তারা বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে তারা সেখানে হয়তো নতুন কোনো ব্যবস্থাপনা চালু করবে, হয়তো সেগুলোকে বিক্রি করে নতুন কোনো ব্যবসাদারদের হাতে তুলে দিয়ে সেখান থেকে একটা মুনাফা তারা আদায় করবে, কিন্তু নাম দেওয়া হচ্ছে মানুষের কল্যাণের জন্য। সেখান থেকেই প্রতিবাদটা আসছে। এতদিন অত্যাচারিত হতে হতে এবার সম্মিলিত জনতা প্রতিবাদ জানাচ্ছে। সম্মিলিত জনতা দুর্গকে ঘিরে ফেলেছে, দুর্গ থেকে পালাবার পর্যন্ত ক্ষমতা নেই দুর্গ শাসক থেকে শুরু করে যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বার্তা পরিবেশক এবং বিজ্ঞানী জনতার হাতে ধরা পড়ছে। দুর্গ শাসক প্রাণ ভয় ভীত এবং রানীও সেই দুর্গের মধ্যে বন্দী হয়ে যাচ্ছেন। লক্ষ্য করবার বিষয় যে কথা আমরা বলছিলাম, যে মহিত চট্টোপাধ্যায় চমৎকারভাবে একটা রাজনীতির একটা সরকারের সিস্টেমটাকে দেখাচ্ছেন, শাসনযন্ত্রের অভ্যন্তরীণ যে ছলচাতুরি, যে ষড়যন্ত্রের পরিবেশটা, যেটা আমরা আজকে শুধু নয়, আমরা সেই বহুকাল আগে আমরা যখন শেক্সপিয়রের হ্যামলেটের মতো নাটক পড়তে যাই তখনও দেখতে পাই হ্যামলেটের বাবাকে কেমন করে সিংহাসনচ্যুত করে তাকে হত্যা করে তার মাকে বিবাহ করে তার কাকা কেমন করে সিংহাসন দখল করেছেন। এই যে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পরিবেশটা, যেখানে একটা সিস্টেমের মধ্যে কেমন করে রন্ধে রন্ধে স্বার্থ আর সুবিধাবাদের বীজ তৈরি হয়ে আছে, যেখানে একজনকে ক্ষমতাচ্যুত করে আরেকজন সিংহাসনে বসতে চাইছে, ক্ষমতার লোভ দম্ভ যেখানে চূড়ান্তভাবে কাজ করছে, সেই রকম একটা সরকার, সেই রকম একটা শাসনযন্ত্র কেমন করেই বা মানুষের স্বার্থে কাজ করবে। তারা তো নিজেদের আখের টুকুর দিকেই তাকাতে জানে। ফলে রাজা যে মারা গেল সেই নিয়ে, কিভাবে সে মারা গেল সেই নিয়ে কোনো তথ্য মহিত চট্টোপাধ্যায় খুব ডিটেলে আমাদেরকে বলছেন না, কিন্তু আভাস ইঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গ শাসক লোকটা এই বার্তা দিচ্ছেন যে দুর্গ শাসক আর রাজা দুজনেই বেরিয়েছিলেন। দুর্গ শাসক দেখা যাচ্ছে দুর্গ শাসক সরাসরি হয়তো তার সঙ্গে যাননি, কিন্তু রাজা যে গিয়েছিলেন তার সঙ্গে দুর্গ শাসকের লোকজনই ছিলেন।
এবং রাজা যখন ফিরছেন তখন ঘোড়ায় করে তখন তাকে জনতা নাকি উত্তেজিত হয়ে তাকে হত্যা করেছে। কিন্তু পুরো ঘটনাটাই আসলে যেটা দেখানো হচ্ছে যে দুর্গ শাসক বলতে চাইছে যে জনতা রাজাকে হত্যা করেছেন, কিন্তু দুর্গ শাসকের এই কথা যে আদতে সত্য নয় সেটা কিন্তু রানী বারবার ঘোষণা করছে যে আদতে যে দুর্গ শাসক যে কথা বলছেন, অর্থাৎ পাঠককে যে তথ্য প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে জনতাই রাজাকে হত্যা করেছে তার ভ্রান্ত নীতির জন্য, আসলে তা কিন্তু নয়। এই দুর্গ শাসক থেকে শুরু করে শাসনযন্ত্রের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা সদস্য সম্পূর্ণ ঠান্ডা মাথায় চক্রান্ত করে রাজাকে হত্যা করেছিলেন। কারণ রাজা এমন কিছু নীতি জারি করেছিলেন যে নীতিটা এই অত্যাচারী স্বৈরাচারী শাসক এবং শাসনযন্ত্রটার পক্ষে প্রতিকূল ছিল। এই যে একটা সদস্য যে একটা শাসন ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তার ভ্রান্ত নীতির জন্য তাকে সরিয়ে দেওয়া পথের কাঁটার মতো, এটা থেকে আমরা বুঝতে পারি যে এই শাসন ব্যবস্থায় কেউ কারো মিত্র নয়, প্রত্যেকেই রয়েছে নিজের আখের গোছানোর তালে। তাই এই শাসনযন্ত্রটা একটা মিলিত চক্রান্ত, যেটার একমাত্র লক্ষ্য হচ্ছে জনতাকে ফাঁকি দিয়ে নিজেদের আধিপত্যকে কায়েম রাখা। তাই একজন যদি এই শাসনযন্ত্রের অঙ্গ হয়ে এবং তিনি যদি সর্বোচ্চ কর্তাও হন, তার নীতি যদি এই রাজশাসনের যে বলা যেতে পারে দুরাচারী যে ব্যবস্থাপনা, এর যে অন্যায়কারী পাপাচার যেখানে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই পাপাচার, সেই অন্যায়, সেই অপরাধমূলক কাজ, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি কাজ করে, তাদের লক্ষ্যের বিরুদ্ধে কাজ করে, তবে তাকে সরিয়ে দেওয়াই উচিত। তার মানে এখানে স্বয়ং রানীও রাজার পাশে নেই। এবং লক্ষ্য করবার বিষয়, রানী যে সিংহাসনে বসে রয়েছেন সেই রানীকেও দুর্গ শাসকরা বাইরে থেকে সেলাম জানাচ্ছে, তার কথা যেন শুনতে বাধ্য বলে মনে হচ্ছে। কিন্তু তাদের যখন চক্রান্ত আমরা শুনতে পাই রানীর অনুপস্থিতিতে, যখন ওই বার্তা পরিবেশক থেকে শুরু করে বিজ্ঞাপনের লোক আর কি থেকে শুরু করে সংবাদপত্রের লোক এবং বিজ্ঞানী তাদের সঙ্গে যখন গোপনে পরামর্শ করছেন দুর্গ শাসক, তখন দেখা যায় যে রাজার অনুপস্থিতিতে আসলে এই রাজ্যের প্রকৃত রাজা দুর্গ শাসক নিজে, তিনি রানীকে ওখানে বসিয়ে রেখেছেন কেন? জনগণের বলা যেতে পারে ব্রেন ওয়াশ করতে, জনগণকে চোখে ধুলো দিতে। কারণ তিনি সরাসরি সিংহাসনে বসলে তাদের চক্রান্তটা মানুষের কাছে ধরা পড়ে যাবে। কারণ তিনি একটি চমৎকার কথা বলছেন, রানী শুধু তো রানী নয়, রানী যে সিংহাসনে বসে রয়েছেন, এই যে রানীর রমণীয় মূর্তি, সৌন্দর্য, এটা আসলে আমাদেরই ক্ষমতার প্রকাশ। আমরা আমাদের যে ক্ষমতা, আমাদের যে লোভ, আমাদের যে স্বার্থপরতা, আমাদের যে চক্রান্ত, যেটা একত্রিত করে আমরা সকলে মিলে একটা শাসনকে চালাতে চাইছি, সেই ভেতরে থাকা আমাদের সেই হিংস্রতা, আমাদের সেই লোভ, আমাদের সেই অন্যায়কারী শাসনের ভাবনাটা, সেই চক্রান্তটার একটা বাইরের প্রকাশ, একটা রমণীয় মূর্তি যেন ওই রানী। অর্থাৎ আমরা যেমন একটা কিছুকে যা অন্তর থেকে বিশ্বাস করি, তাকে একটা বাইরে মূর্তিতে না দেখলে আমাদের বিশ্বাসটা ঠিকমতো পাকা হয় না। রানী আসলে ওই শাসন ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা যে মানুষগুলো রয়েছেন, তাদের প্রত্যেকের ভেতরের যে মানসিকতাটা, তাদের প্রত্যেকের ভেতরের যে প্রণোদনাটা, প্রত্যেকের ভেতরের যে উদ্দেশ্যটা শাসনটাকে জারি রাখার, সেই ক্ষমতার, সেই দম্ভের, সেই লোভের, সেই স্বার্থপরতার যেন একটা বাহ্য রূপ হচ্ছেন ওই রানী এবং তার সিংহাসন। রানী এখানে ছুতো মাত্র। রানীকে আশ্রয় করে আসলে এই দুর্গ শাসকেরা এই সিস্টেমটাকে চালাতে চাইছেন। ফলে একটা শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ যে চক্রান্ত, যে সিস্টেম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের যে রসায়নটা চমৎকারভাবে মহিত চট্টোপাধ্যায় দেখিয়ে দিচ্ছেন। ফলে সিংহাসনের ক্ষয়রোগ নামটা এই নাটকের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। আমরা দেখব, এই যে আমরা আগেই বলেছিলাম যে যখন অত্যাচার, উপেক্ষা, বঞ্চনা, মানুষকে শোষণ করে যখন একটা শাসন ব্যবস্থা চূড়ান্তভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত জনতা প্রতিবাদী হয়। এখানেও দেখতে পাই যে একটি চরিত্রকে দেখানো হয়েছে যে হচ্ছে বাদ্যকর। এই যে আমরা দেখতে পাচ্ছি জীবনলাল বলে যে চরিত্রটা রয়েছে, যে হচ্ছে বাদক, তাকে ব্যবহার করা হচ্ছে এই কারণেই যে সেই ঢোলবাদক জনতার মাঝে প্রচার করে বেড়াচ্ছেন যে রানী তার রমণীয় যে সৌন্দর্যের বাগান সেটা বিক্রি করবেন। এবং শুধু তাই নয়,
সেই বাগানের যে অর্থ তা জনগণের কল্যাণের জন্য ব্যবহৃত হবে ইত্যাদি ইত্যাদি নানা বলা যেতে পারে জনকল্যাণমুখী ভাবনা চিন্তাগুলো তাকে দিয়ে প্রচার করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঢোল বাদক তাকে আপাতভাবে শাসকের পক্ষে বলে মনে হলেও এখানে চমৎকারভাবে সেও কিন্তু ভেতরে ভেতরে তার দুটো সত্তা, একটা সত্তা তার অর্থনৈতিক প্রয়োজনে রানীর এবং সেই শাসন যন্ত্রের কাছে বাঁধা, আর একটা সত্তা সে কিন্তু চূড়ান্তভাবে শ্রেণী সচেতন। তাই সে বাইরে যে কথা বলে ভেতরে কিন্তু সেই কথা বলে না, ভেতরে ভেতরে সে কিন্তু জনতার লোক, জনতার হয়ে কথা বলে। তার আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চিত্রকর বলে একটি চরিত্রকে এখানে দেখানো হচ্ছে, যে ছবি বিক্রেতা। আসলে সে জনতার হয়েই এই দুর্গের মধ্যে ঢুকে পড়েছিল এবং রানীকে হত্যা করা ছিল তার কাজ, কিন্তু রানীকে সে হত্যা করতে পারছে না, কারণ চিত্রকর তিনি একজন কবি মানুষ। তিনি রানী বারবার তার রূপ দিয়ে, তার সৌন্দর্য দিয়ে, তার প্রেমের মোহ দিয়ে তাকে ছলাকলা দিয়ে বারবার তাকে মোহগ্রস্ত করেছে, মোহমুগ্ধ করেছে, তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে তার যে শক্তি সেই শক্তিকে মোহিত করে তাকে বশ করবার চেষ্টা করেছে। যেখানে আমরা দেখতে পাই যে তাকে হত্যা করতে এসেও চিত্রকর লোকটা তাকে হত্যা করতে পারছে না। এবং এই চিত্রকরকে দিয়ে আরও একটি বিষয় আমাদের বলা হলো না, সেটা হচ্ছে যে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে যখন জনতা উত্তেজিত, জনতা যখন বিদ্রোহী বিপ্লবী, তখন সেই জনতা তার প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য কি চমৎকার কৌশলে বিজ্ঞানী একটি পরামর্শ করে ফেললো দুর্গ শাসকের সঙ্গে, এবং রানীও তাদের সায় দিল যে তারা একটা বিজ্ঞানাগার তৈরি করে একটা যন্ত্র আবিষ্কার করবে এই বিজ্ঞানী, এবং জনতাকে দেখাবার চেষ্টা করবে যে এই মুহূর্তে বাইরে থেকে কিছু অজানা প্রাণী রাজ্যকে আক্রমণ করতে চাইছে, তাই তাদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং তার জন্য নিজের বিজ্ঞানী খেলাকে কার্যকর করবার জন্য এই চিত্রকর লোকটা যে সুন্দর ছবি আঁকতে পারে তাকে দিয়ে কিছু ভয়ঙ্কর প্রাণীর ছবি আঁকিয়ে নিল, সেই ছবি জনতাকে দেখাবে, এবং এই সূত্রে জনতা আগে থেকেই ওই প্রাণীদের থেকে সচেতন হবার জন্য সেই যন্ত্রও কিনবে, এতে বিক্রি বাটা হবে, ব্যবসাও চলবে। এই যে জনতাকে ভীত সন্ত্রস্ত করে নিজের ব্যবসাকে চালিয়ে যাওয়া, যেটা বিজ্ঞানী চাইছেন, এবং সেখানে সরকার তাকে মদত দিচ্ছে, সরকারের মদতপুষ্ট হয়েই কাজ করছে, কারণ সরকারেরও তাতে অর্থনৈতিক একটা মুনাফার জায়গা থাকছে। এবং এই সব কিছু করবার উদ্দেশ্য হচ্ছে একটাই, জনতা যারা বিপ্লবী, যারা বিদ্রোহী, যারা দুর্গকে আক্রমণ করতে চলেছে, সেই বিদ্রোহী বিপ্লবী জনতাকে ছত্রভঙ্গ করে তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া, যাতে তারা এই মুহূর্তে দুর্গ শাসকের বিরুদ্ধে বা দুর্গের বিরুদ্ধে, রাজ্যের রানীর বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত হয়ে নিজেদের প্রাণ রক্ষা করবার ভাবনায় ভীত হয়ে সেই ভাবনাটাই করতে থাকে, কারণ এই মুহূর্তে রাজ্য বিপদগ্রস্ত, অজানা প্রাণী রাজ্যকে আক্রমণ করেছে। তো সেই কাজে যে চিত্রকর এসেছিল জনতার হয়ে, সেই চিত্রকরকে কাজে লাগাবার চেষ্টা করছে, এবং চিত্রকরকে বারবার নিজের প্রেম দিয়ে, রূপ দিয়ে মোহিত করবার চেষ্টা করছেন রানী। চিত্রকরের মধ্যে চমৎকারভাবে একটা দ্বন্দ্ব কাজ করছে, একটা সত্তা যে রানীর কাছে মাথা নত করছে, লুটিয়ে পড়তে চাইছে, আর একটা সত্তা যে জনতার অংশ, জনতার, সে বারবার বলছে আমার দুটো সত্তা, একটা সত্তা তোমার কাছে যেন বিক্রি হতে চাইছে, আর একটা সত্তা যেটা জনতার মধ্যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় সে চাইছে এই দুটো সত্তার একটা যোগাযোগ তৈরি হোক, একটা সংযোগ তৈরি হোক, তার মধ্যে একটা অস্থিরতা, একটা দ্বন্দ্ব তৈরি করছে, যেখানে শেষ পর্যন্ত সে কোন পথে যাবে। এই নাটকটা অনেকটা জায়গা জুড়ে, কারণ নাটকে সরাসরি জনতাকে কিন্তু আনা হয়নি, আভাস ইঙ্গিতে তাদের কথা বলা হচ্ছে মাত্র বিভিন্ন চরিত্রের, সেটা কখনো দুর্গ শাসক বা অন্যান্য চরিত্রদের সংলাপের মধ্য দিয়ে নেপথ্য বার্তার মতো সেটা আসছে, কিন্তু সরাসরি তাদেরকে আনা হচ্ছে না। ফলে সেই জনতা কোন পথে রয়েছে সেটা সবটাকেই যেন পরিচালিত করছে এই জীবনলাল, এই বিশেষত চিত্রকরের মতো চরিত্রকে দিয়ে, কারণ চিত্রকর সে শুধু তো ব্যক্তি মানুষ নয়, সে জনতার একজন। তাই রানী যখন তাকে মোহিত করবার চেষ্টা করছে কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছেন, তখন চিত্রকর সম্পর্কে তার একটা চমৎকার কথা আমরা শুনতে পাচ্ছি, যে আসলে এই চিত্রকরকে আমি মোহিত করতে পারছি না, কারণ ওর শরীরে যে রক্তটা বইছে সেটা ওই উত্তেজিত জনতার শিরা উপশিরা থেকেই বয়ে আসছে, অর্থাৎ তার শরীরের রক্ত তো তার নয়, সে তো জনতার রক্তকে বহন করছে, তাই জনতার থেকে সে আলাদা হবে কী করে। শেষ পর্যন্ত এই দ্বন্দ্বের চূড়ান্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত হতে হতে চিত্রকর শেষ পর্যন্ত রানীর মোহপাশ থেকে পালিয়ে যাচ্ছে, জনতার চরিত্র থেকে উঠে আসা এই চরিত্র, এই জীবন আমাদের চিত্রকর আবার জনতার মধ্যেই ফিরে যাচ্ছে, এবং রানী এবং দুর্গ শাসক, যে দুর্গ শাসক নিজে একদিন চক্রান্ত করে রাজাকে হত্যা করেছিল, তিনি আজ রানীকে
নিজের প্রেম প্রস্তাব দিচ্ছেন, তিনি এবার রাজা হবেন। সেই রানীও তাতে সম্মতি জানাচ্ছেন। রানীকে নিয়ে তিনি চোরা গলিপথে পালিয়ে যাচ্ছেন অন্ধকারের মধ্যে। এখানেই নাটকটা শেষ হচ্ছে এবং জীবনলাল, যাকে আমরা বাদক রূপে দেখতে পাচ্ছি, সে ঢোল বাজাচ্ছে, জনতাকে ডাকছে। এই যে ঢোল বাজিয়ে জনতাকে ডাকছে, যেখানে আমরা তাকে বলতে শুনছি, জীবনলাল কি বলছে? পুরবাসীগণ, সিঁদুরে মেঘ দেখে কালা পাহাড় দুর্গটা বড় ভয় পেয়েছে গো। সোনার বরণ ফুলবাগানটা আকাশে যেন লাফিয়ে উঠে নীল নক্ষত্রে জ্বলছে। সিঁদুরে মেঘে ফুল ফুটেছে, বরণ ডালা সাজাও। এই নাটকে বারবার একটা জিনিস আমরা লক্ষ্য করব, যে জীবনলাল বারবার ঢোল বাজায় এবং বারবার সিঁদুরে মেঘের কথা বলে। আকাশে মেঘ জমেছে, সেই মেঘ লাল। এই যে লাল মেঘ, লাল রং, এই রং কিসের রং? এই রং প্রতিবাদের, সম্মিলিত প্রতিবাদের। রক্তকরবী নাটকের একটা অনুষঙ্গও যেন এই নাটকের মধ্যে এসে গেছে। এ কথা কুমার রায়ের মতো কোনো কোনো সমালোচক বলছেন, নাট্য ব্যক্তিত্ব বলছেন। আশারই কথা। রবীন্দ্রনাথের সেই সুরটা, কারণ প্রতিবাদের নাটক কীভাবে লিখতে হয়, কাব্য করে একটা কাল্পনিক বলা যেতে পারে আমেজে, রূপকের আধারে কেমন করে একটা বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া যায়, রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন। সেখানেও আমরা দেখেছিলাম রক্তকরবী ফুলের কথা, লাল রঙের কথা, যে রং শুধু প্রেমের কথা বলে না, প্রতিবাদের কথা বলে। যক্ষপুরীকে টলিয়ে দিতে চায় সেই রং। এখানেও দেখতে পাচ্ছি দুর্গ যেন সেই যক্ষপুরী, যে যক্ষপুরীতে আজ মানুষের কল্যাণের হাওয়া থেকে মানুষ বঞ্চিত। সেই মানুষের প্রতিবাদ যেন মেঘের লাল রঙের মধ্যে ধরা পড়ছে। তাহলে লক্ষ্য করবার বিষয়, এই নাটকের সিংহাসনের ক্ষয়রোগ, এই নামটার তাৎপর্য তাহলে খুব স্পষ্ট হয়ে ওঠে এবং নামটা খুব কাব্যিক, কাব্য করেই বলা। আসলে মোহিত চট্টোপাধ্যায় যেটা বলতে চাইছেন, একটা শাসন, একটা শাসক, একটা শাসন ব্যবস্থা জনকল্যাণ থেকে বা জনকল্যাণের আদর্শ থেকে যদি বঞ্চিত হয়, তবে সেই শাসন ব্যবস্থার কোনো তাৎপর্য থাকে না। শাসন ব্যবস্থার সার্থকতা সেখানেই যেখানে তার জনকল্যাণের সঙ্গে, মানুষের ভালো মন্দের সঙ্গে যেখানে তার যোগ আছে, যেখানে তার মানব কল্যাণ থেকে সরে এসে শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত, সেই রকম শাসন ব্যবস্থায় ওই প্রত্যেকটা সদস্যের সঙ্গে আরেকটা সদস্যের সম্পর্ক স্বার্থের হবে, যেখানে একজনকে ক্ষমতাচ্যুত করে আরেকজন সিংহাসনে বসতে চাইবে। এবং এই রকম একটা লোভী, এরকম একটা শাসন ব্যবস্থা যখন জনকল্যাণের আদর্শ থেকে বঞ্চিত হয়, তখন সে শুধু জনকল্যাণ আদর্শ থেকে নিজেকে বঞ্চিত রাখে তাই নয়, সে জনগণের সমর্থন থেকেও নিজেকে বঞ্চিত রাখে। আর জনগণের সমর্থন থেকে যে শাসন ব্যবস্থা বঞ্চিত, যে দুর্গ বঞ্চিত, যে প্রাসাদ বঞ্চিত, যে সিংহাসন বঞ্চিত, সেই সিংহাসন আসলে নিজেকে জনতা থেকে দূরে সরিয়ে রেখে আখের গোছানোর ভাবনায় নিজেকে ব্যস্ত রাখার ফলে ভেতরে ভেতরে দিনের পর দিন সে নিজের ক্ষয় রোগকেই আসলে পালন করেছে। সিংহাসনটা আসলে বাইরে থেকেই দেখতে লাগছে, ভেতরে ভেতরে আসলে সে জনসমর্থন থেকে বঞ্চিত হয়ে সে আসলে তার মধ্যে ক্ষয় রোগ দেখা দিয়েছে। এবং সেই ক্ষয়রোগ যে কতখানি প্রবল, সেটা লক্ষ্য করা যাচ্ছে এই সিঁদুরে মেঘে এবং জনতার প্রতিবাদের মধ্যে, যে জনতার মেনে নেবে না এই শাসন ব্যবস্থাকে, এই সিংহাসনকে। সেই সিংহাসন তারা ভেঙে ফেলবে, এই দুর্গকে তারা আক্রমণ করবে, দুর্গকে তারা ভেঙে ফেলবে। এই যে শাসন ব্যবস্থা, জনকল্যাণের, জনসমর্থন থেকে যে শাসন ব্যবস্থা, যে সিস্টেম বঞ্চিত হয়, সে আসলে ভেতরে ভেতরে একটা পাপাচারকে লালন করার ফলে ভেতর থেকে সে নিজেকে ক্ষয় রোগের দ্বারা আক্রান্ত করে ফেলে। সিংহাসনের ক্ষয় রোগ নামটার মধ্য দিয়ে আসলে আমাদের মোহিত চট্টোপাধ্যায় একটা শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ গলদ এবং জনতার প্রতিবাদে তার সমূহ বিনাশের যে জায়গাটা, ভেতর থেকে তার যে নষ্ট হওয়া, অর্থাৎ এই মুহূর্তে বাইরে থেকে কে প্রতিবাদ করলো সেটা বড় কথা নয়, আসলে এই সিংহাসন এবং এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ভিতটা বা ক্ষেত্রটা শাসকেরা নিজেরাই দিনের পর দিন একটু একটু করে তৈরি করে রেখেছে। যত তারা জনগণ থেকে দূরে সরে গেছে, ততই তারা সেই ক্ষয়রোগকে আরও বেশি জারিত করেছে। সিংহাসনের ক্ষয়রোগ, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকটি নিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।